বাংলা কথা সাহিত্যের আকাশের নক্ষত্রমণ্ডলীতে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সতীনাথ ভাদুড়ী। তার রচিত ঢোড়াইচরিত মানুষ অথবা জাগরী উপন্যাস পড়েননি এমন সাহিত্যপ্রেমী মানুষের সংখ্যা বড়ই কম অথবা নেই বললেই চলে। বরাবর তিনি রাজনীতির সাথে যুক্ত থেকেছেন, অথচ রাজনীতির চেয়ে বড় করে দেখেছেন সমাজের মানুষকে। আসলে এই লেখকের রাজনৈতিক বোধ তাকে একসময় উপনীত করেছে মানবতা বোধে। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় সতীনাথ ভাদুড়ী রচিত একটি বিখ্যাত ছোট গল্প চকাচকি। আজকের এই ভিডিও থেকে তোমরা যে বিষয়গুলো পাবে তা হলো গল্পটির বিষয়বস্তু, গল্পটির গ্রহণযোগ্যতা, আলোচ্য গল্পের চরিত্রগুলির বর্ণনা, সেই সঙ্গে গল্পের নামকরণ এবং ছোট গল্প হিসাবে এই চকাচকি গল্পের সার্থকতা। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের গল্প চকাচকি। প্রথমেই বলবো, এই যে গল্পটা বা আজকের যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেই বিষয়টা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। এই কারণেই উল্লেখযোগ্য বিষয় কারণ বাংলা ছোট গল্পের জগতে আমরা বহু প্রেমের গল্প পড়েছি। আজকের এই চকাচকি গল্পটাও কিন্তু একটি প্রেমের গল্প, নির্ভেজাল প্রেমের গল্প, কিন্তু তবুও অন্যান্য ছোট গল্পের, অন্যান্য প্রেমের গল্পের থেকে এটা যেন একটু অন্য রকমের। আসলে একেবারে নিষিদ্ধ প্রেম যাকে বলে, সমাজের যে প্রেমের কথা শুনলে মানুষ একেবারে রেগে ওঠে, যে প্রেমকে মানুষ কখনো মেনে নেয় না, যে প্রেমকে সমাজ থেকে নিষিদ্ধ করে রাখা হয়েছে, সেই প্রেমের গল্প। অথচ সেই গল্পের নায়ক নায়িকা একেবারে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়েও নিষ্কলুষ শ্রদ্ধার দুই চরিত্র হয়ে উঠেছেন। ঠিক কিভাবে সেটা জানতে গেলে অবশ্যই আমাদের আজকের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। আজকের এই চকাচকি গল্পের দুই নায়ক নায়িকা, যাদের একজনের বয়স ৭৫ বছর আর একজনের বয়স ৬৫ বছর। শুনতে অবাক লাগছে, একটা নির্ভেজাল প্রেমের গল্প, অথচ সেখানে নায়ক নায়িকার বয়স ৭৫ এবং ৬৫। এখানেই অন্যান্য গল্পের সাথে এর একটু ভিন্নতা বা পার্থক্য। আর এই যে গল্পটা আমি বলছি, সেই গল্পের শুরুতেই লেখক লিখেছেন, এ আমার শ্রদ্ধাঞ্জলি একটি প্রেমের প্রতি। অর্থাৎ গল্প কথকের শ্রদ্ধাঞ্জলি শুধুমাত্র তা কিন্তু নয়, এই গল্পের কথকের মধ্যে দিয়ে লেখক সতীনাথ ভাদুড়ী সম্ভবত তার নিজের মনের কথা বলেছেন বা তার নিজের দেখা কোনো অভিজ্ঞতাকেই তার গল্পের মধ্যে তুলে ধরেছেন। আমাদের এই গল্পের নায়ক ৭৫ বছরের দুবেজি এবং ৬৫ বছরের বৃদ্ধা দুবেনী। এরা দুজনেই স্বামী স্ত্রী। ৪০ বছর ধরে এরা সংসার করছে বিহারের ধামদাহা হাটের নিকটবর্তী কোনো একটি অঞ্চলে। তাদের একটি ছোট্ট টিনের চালার ঘর, এক চালার ঘর। সেখানে যখন তখন রোদ আসে, বৃষ্টির জল ঢোকে, খাটের চৌকির ওপরে সেই জলের ঝাপটা আসে। হয়তো তাদের খাওয়াও ঠিক মতো জোটে না, কিন্তু তাদের প্রেম আছে একেবারে অফুরন্ত। তাদের মধ্যে যে মিল, তাদের মধ্যে যে ভালোবাসা, সেটা দেখলে কিন্তু পাঠকের মন একেবারে শান্ত হয়ে যায়, পাঠকের মন আনন্দে বিহ্বল হয়ে যায়। আর সর্বশেষে তো শ্রদ্ধা না রেখে কোনো পাঠক থাকবে না। যাই হোক, এই যে গল্প, তার শুরুতেই আমরা দেখছি গল্প কথক বলছেন যে রাজনৈতিক কোনো কাজের বা কর্মসূত্রে তিনি এসেছেন কোনো, তার যে রাজনৈতিক কর্মী একজন, তার সাথে, তার নাম হচ্ছে কানা মুসাফিরলাল, তাকে কানা মুসাফিরলাল বলা হয়েছে। যাই হোক, সেই মুসাফিরলালের সাথে এই যে বললাম ধামদাহা হাটের ওই দম্পতির গৃহে একবার এসেছিলেন আজকের গল্পের কথক। তা সেই প্রথম দৃশ্যটা একেবারে খুব সুন্দর একটা দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে বৃদ্ধ দম্পতি, মানে ওই বৃদ্ধ এবং বৃদ্ধা দুজনে একটা ঘোড়ার দড়ি নিয়ে টানাটানি করছে, যেন একটা দড়ি টানাটানির লড়াই চলছে। এবং সেই লড়াইতে এক সময় দেখা যাবে যে দুবেজি সেই দড়িটা হঠাৎ ছেড়ে দেবে এবং দুবেনি হঠাৎ করে চিৎপাত হয়ে পড়বে ওই জমির ওপরে। কিন্তু তার মধ্যেও সেই বৃদ্ধা হাসতে হাসতে একেবারে যেন লুটিয়ে পড়ছে এবং বৃদ্ধ মজা করে বলছে যে একেবারে জানোয়ারও তো তোর দিকে, সেই জন্য দুজনের সাথে আমি পারবো না, তাই ছেড়ে দিলাম। আর অন্যদিকে দেখছি বৃদ্ধা হাসতে হাসতে বলছে, তোমার জানোয়ারগিরি আমি ঘোচাচ্ছি। এই যে বিষয়টা, সেই বিষয়টা দেখেই খুব আনন্দ বা শ্রদ্ধা, সব কিছু ভালোবাসা কথকের গিয়ে পড়ল ওই বৃদ্ধ দম্পতির প্রতি। এবং তিনি খুব আনন্দের সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে
সাথে ওই দম্পতির নাম রাখলেন চকাচকি। এই গল্পের নামও কিন্তু চকাচকি, এবং সেই চকাচকিকে নিয়েই গল্পের শুরু, সেই চকাচকিকে নিয়েই গল্পের শেষ। তাদের ভালোবাসার যে একটা বন্ধন, তাদের ভালোবাসা যে একেবারে নিষ্কলুষ ভালোবাসা, যে ভালোবাসা একেবারে কাম গন্ধহীন, সেই ভালোবাসাই যেন এখানে তুলে ধরেছেন আমাদের লেখক সতীনাথ ভাদুড়ী। এই দুবেজি ওই দুবেনির সাথে 40 বছর ধরে এই অঞ্চলে বসবাস করছে। মুসাফির লালের থেকে শোনা যায়, যে কথক শুনেছেন, যে শুধুমাত্র একটি লোটা নিয়ে এই স্ত্রীকে নিয়ে দুবেজি একদিন হঠাৎ এসে উপস্থিত হয়েছিল এই গ্রামে বা এই অঞ্চলে। ব্যাপারটা মুসাফির লালের কাছে একটু সন্দেহজনক লাগে, এবং তার ইঙ্গিতে বোঝা যায় এই যে দুবেনি, সে এক সময় খুব সুন্দরী ছিল, এবং সেই সৌন্দর্যের খাতিরেই বোধহয় সে বিভিন্ন মানুষের মন জুগিয়েছে, এরকম একটা কটাক্ষ বা খারাপ ইঙ্গিত মুসাফির লাল করেছে, যেটা কিন্তু কখনোই কথকের ভালো লাগেনি। কথকের চোখে প্রথম দিন থেকে শেষ পর্যন্ত এই দম্পতি কিন্তু খুব ভালোবাসার প্রিয় পাত্র হয়ে থেকেছেন। তা যাই হোক, এই যে বললাম, এই দুবেজি এবং দুবেনি এরা 40 বছরের সংসার করছে। তা 40 বছরের সাংসারিক জীবনে প্রচুর দারিদ্র্য আছে, কারণ দুবেজির যে প্রচুর সম্পদ আছে তা কিন্তু না, সামান্য একটা আটচালার ঘর, আর আছে একটা টাট্টু ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে সে ওই গ্রামের যে চাষি আছে তাদের থেকে ভ্যারেন্ডার বীজ, সর্ষে, তামাক এই সমস্ত কিনে ওই ঘোড়ার পিঠে চাপিয়ে একেবারে হাটে চলে যায়, আর হাটে গিয়ে গোলাদারদের কাছে ওই সমস্ত কিছু বিক্রি করে যা পায় সেটা দিয়ে তাদের সংসার চলে। তাদের সংসারে দারিদ্র থাকলেও ভালোবাসার কিন্তু কোনো অভাব নেই। আর এই দম্পতি কিন্তু সর্বদা তাদের অতিথি সেবায় কোনো রকম ত্রুটি রাখেন না। আর রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো রকম রাজনৈতিক দলকে আলাদা করে বিশেষ নজরে দেখাও কিন্তু এদের মধ্যে নেই। যে কোনো রাজনৈতিক দলের কর্মীই হোক না কেন, তাদের ওখানে যদি আসে তাহলে অবশ্যই ওই দুবেজি দুবেনির বাড়িতে আতিথ্য গ্রহণ করতেই হবে, যা হোক কিছু একটা খাদ্য গ্রহণ করতেই হবে। আর গল্পকথককে তাই বারে বারে আসতে হয়েছে এই দুবেজির বাড়িতে, কারণ ওই গ্রামে এসে তিনি যদি ওই দুবেজি বা দুবেনির হাতের খাবার না খেয়ে যান তাহলে তারা ভীষণ অভিমান করে। দুবেজি তো অভিমান করেই খালাস, দুবেনি তাড়াতাড়ি খাবার নিয়ে আসতে ব্যস্ত। তাই এই কারণেই গল্পকথককে বারে বারে সেখানে যেতে হয়। আর তাদের এই অভাবের সংসারে তারা খেতে পাক আর না পাক, এই অতিথি সেবায় তাদের কখনো কোথাও কোনো দিন কার্পণ্য করতে দেখা যায়নি, এ কথা সবাই জানে। আর ওই যে বললাম, গল্পকথক তাদের নাম দিয়েছিল চকাচকি, সেই চকাচকি নামটাই কিন্তু সারা গ্রামে একসময় রাষ্ট্র হয়ে গিয়েছিল। চকাচকি বললে সেই দুবেজি এবং দুবেনিকে সারা গ্রামের মানুষ এক কথায় চিনত। তা যাই হোক, এই যে বললাম, দুবেজি এবং দুবেনি সবসময় অতিথি সেবা করে, এবং তাদের মধ্যে সবসময় যে বিষয়টা দেখা যায়, তারা শ্রীরামের অতি ভক্ত, অর্থাৎ রামচন্দ্রকে তারা একেবারে পুজো করে। এবং যখন কেউ প্রশ্ন করে তোমরা এত দারিদ্র্যের মধ্যেও এভাবে অতিথি সেবা করো কেন, তখন তারা বলে যে অতিথি সেবা করলে রামজি খুশি হবেন, এবং রামজি খুশি হলে তাদের পাপের স্খলন হবে। কিন্তু কি যে পাপ, সে কথা কিন্তু তাদের কাছ থেকে কেউ কখনো শোনেনি বা জানতেও পারেনি যে কি সে পাপ। যাই হোক, এইভাবেই তাদের দিন চলছিল, অতিথি সেবা করে হেসে খেলে দুজনের মধ্যে ভালোবাসার মধ্যে দিয়ে। একসময় দেখা গেল কোনো রকম রাজনৈতিক দল না করেও, কোনো রকম রাজনীতির দিকে ভালোবাসা না টেনেও একবার এই দুবেজি এবং দুবেনি পুলিশের কাছে ধরা দেবার জন্য ব্যস্ত হয়ে উঠল। আমরা যে সময়ে দাঁড়িয়ে গল্পটার কথা বলছি, গল্পটার প্রকাশ 1361 বঙ্গাব্দে দেশ পত্রিকায় প্রথম প্রকাশ হয়েছিল। পরে যে গল্পগ্রন্থ চকাচকি বেরিয়েছিল সতীনাথ ভাদুড়ীর, সেই গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে গল্পটা। তা যে সময়ের কথা বলছি সেই সময় আমাদের ভারতবর্ষ পরাধীন, কাজে সেই পরাধীন ভারতবর্ষে রাজনৈতিক দল বলতে কোনো রকম রাজনৈতিক সান্নিধ্যে না এসেই তারা পুলিশের জালে ধরা দিতে চাইল। একসময় দেখা গেল যে পুলিশের হাতে ধরা পড়ল দুবেনি, দুবেজি নয়, কারণ দুবেজির বয়স অনেক, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হলো, দুবেনিকে নিয়ে যাওয়া হলো। কিন্তু দেখা গেল কি, এই দুবেনি কিছুদিন একা জেলে কাটিয়ে মুচলেখা দিয়ে তার সমস্ত দোষ স্বীকার করে বেরিয়ে এলো জেল থেকে। ব্যাপারটা সবাই অবাক হলো, দুবেজিকে ঘরে একা রেখে দুবেনি বোধহয় জেলে ওখানে থাকতে পারলো না,
এই বিষয়টা নিয়ে কেউ হাসি ঠাট্টা করলো, কেউ ব্যঙ্গ বিদ্রুপ করলো, কেউ খারাপ কথা বললো, নানা রকম কথা উঠলো, কিন্তু দুবেজি বা দুবেনির মুখে কিন্তু কোনো কথা নেই। তারা নিশ্চুপভাবে ওইভাবেই দিন কাটাতে লাগলো। কিন্তু এর মধ্যে গল্পকথক চেপে ধরলো দুবেনিকে। কি ব্যাপার, কেন তারা এরকমভাবে একটা আচরণ করেছিল, কেনই বা সে আবার জেল থেকে ফেরত এলো? দুবেনি তখন ধরার পরে তখন সে দুবেনি জানায় যে আসলে দুবেজিকে নিয়ে সে জেলে যেতে চেয়েছিল এবং জানতো এই যে জেল খাটা, সেই জেল খাটলে তাদের পাপের স্খলন হবে, কিন্তু সেই পাপের স্খলন সে একা নিতে চায়নি, অর্থাৎ পুণ্যের ভাগিদার দুবেনি একা হতে চায়নি। আর এই অংশের মধ্যে দিয়ে দুবেনি চরিত্র কিন্তু আরও বেশি প্রাণের চরিত্র হয়ে উঠল, আরও বেশি শ্রদ্ধার চরিত্র হয়ে উঠল। দেখা যাচ্ছে যে কোনো স্বার্থ নেই, একটা নিষ্কলুষ ভালোবাসার মধ্যে দিয়ে 40 বছর পার করেও এই দুবেনি তার দুবেজির প্রতি ভালোবাসা কোনো অংশে খর্ব করেনি। এবং সেই তাদের মধ্যে যে পাপের বোধ আছে, কি পাপ সেটা এখনো আমরা জানি না, যে পাপের বোধ আছে সেই পাপের স্খলন দুবেনি দুবেজের সাথে মিলিত হয়ে করতে চায়, কোনো একা সে পুণ্যের ভাগিদার হতে চায় না, এবং সেই কারণেই সে জেল থেকে বেরিয়ে এসেছে। এরপরে দেখা যায় দুবেজি আস্তে আস্তে যেন কেমন হয়ে যাচ্ছে, সে আর আগের মতো নেই, সে কাজকর্ম বন্ধ করে দিল। কিন্তু কাজকর্ম বন্ধ করে দিলে তাদের দারিদ্রের সংসার কিভাবে চলবে? এবার দুবেনি বেরিয়ে পড়লো চেয়ে চিনতে সংসার চালাতে। এবং এই চেয়ে চিনতে চলার সময় এই যে বললাম গল্পকথক, সে গল্পকথকও তাদের 1 টাকা 2 টাকা কখনো কখনো সাহায্য করেছে। কিন্তু একদিন হলো কি, এই দুবেজি হঠাৎ দুবেনির দিকে তাকিয়ে তার কোমর মেপে বলল, তুই বড় রোগা হয়ে গেছিস। আর তার মনের মধ্যে খুব দয়া হলো, মায়া হলো, ভালোবাসা একেবারে উছলে উঠল ওই মানুষটার প্রতি, যে মানুষটার সাথে এত বছর সে সংসার করেছে। সেই মানুষটার প্রতি অবহেলা হচ্ছে এ কথা ভেবে দুবেজি তার টাট্টুতে চেপে বেরিয়ে পড়ল আবার রোজগারের সন্ধানে। দুবেনি তাকে অনেক না করেছিল, কিন্তু সে কিছুতেই শোনেনি। কিন্তু মাঝপথে সেই টাট্টু থেকে সে পড়ে গেল এবং পড়ে গিয়ে একেবারে অজ্ঞান হয়ে গেল। মানুষজন ধরে নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিল ঠিকই, কিন্তু দুবেজি আর ভালো হচ্ছে না। এরকম অবস্থায় দুবেনি একদিন চলে গেল গল্পকথকের কাছে সাহায্যের জন্য। ওষুধপত্র করতে হবে, দুবেজিকে না হলে বাঁচানো যাবে না। গল্পকথকের সেই সময় দয়া হলো, আর গল্পকথক প্রথম থেকে শ্রদ্ধার চোখে দেখে এই দম্পতিকে। সে কি করলো, রাজনীতির যে রিলিফ ফান্ড, দলের যে রিলিফ ফান্ড, তার থেকে 200 টাকা নিয়ে সে দুবেনিকে সাহায্য করলো। ওই টাকা নিয়ে দুবেনি চলে গেল। কিন্তু গল্পকথকের প্রতি ওই যে বললাম মুসাফির লাল বলে একজন রাজনৈতিক কর্মী, যার সান্নিধ্যেই কিন্তু প্রথম গল্পকথক ওই বাড়িতে গিয়েছিল, দুবেজির বাড়িতে গিয়েছিল। তাই যাই হোক, সে প্রচণ্ড রেগে গেল এই গল্পকথকের প্রতি। তার নামে নেক্সট মিটিংয়ে নালিশ করবে এ কথাও সে বলল। চক্রান্ত শুরু করলো গল্পকথকের প্রতি, কেন সেইভাবে রিলিফ ফান্ডের টাকা ওভাবে নয়ছয় করছে। কারণ তাদের প্রতি, ওই যে দম্পতির প্রতি মুসাফির লালের কিন্তু কোনো দয়া মায়া ছিল না, বরং তার চোখে একটা কুটিল রাগ এই দম্পতির প্রতি দেখা যেত। তা যাই হোক, সেই টাকা তো সে দিয়ে দিয়েছে। এরপর একদিন দেখা যাচ্ছে যে গল্পকথক ওই বাড়িতে যাবে, দুবেজির বাড়িতে আবার এসে উপস্থিত হবে। এসে সে একেবারে অবাক হয়ে যায়। গিয়ে দেখে যে সেই চৌকিতে শুয়ে আছে দুবেজি, একেবারে মরণাপন্ন, তার ওঠার ক্ষমতা নেই, কথা বলার শক্তি নেই। আর তার সামনে বসে আছে দুবেনি, তার হাতে হাত দিয়ে হাত ধরে বসে আছে। সামনে রাখা আছে একটা গরু, সেই গরু আরেকজন পুরোহিত মন্ত্র পড়ছেন, আর গরুর ওপরে আরেকটা হাত দেওয়া রয়েছে দুবেনির। অর্থাৎ এই গরুকে দান করতে চলেছে দুবেজি এবং দুবেনি একত্রে। এরপরে দুবেনি কি জানায়, গল্পকথক জানায় যে তোমাকে যে টাকা দিলাম সেটা তো সেবা শুশ্রূষার কাজে, দুবেজির ওষুধপত্রের জন্য, তুমি একটা গরু দান করছো কেন? তখন দুবেনি জানায় পাপের স্খলনের জন্য। এবং এইভাবে যদি দুবেজি বেঁচে থাকতে থাকতে গরু দান করা হয়, তাহলে দুজনের পাপের স্খলন হবে এবং পুণ্যের ভাগটা দুজনেই পাবে। সেই কারণে সে গরু দান করতে চায়। যাই হোক, সেই দিন হঠাৎ করে দুর্যোগ নামলো, প্রচণ্ড বৃষ্টি। তাদের একা ফেলে গল্পকথক আর যেতে চাইল না, কারণ তার মনের মধ্যে একটা ভালোবাসা এসেছিল, শ্রদ্ধা এসেছিল ওই দম্পতির প্রতি। সে কথা আমি আগেও বলেছি। সেই রাত্রে থেকে গেল গল্পকথক। তা রাত যখন বাড়ছে এবং সেই সঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল টিনের চাল ছুঁয়ে একেবারে ওই ঘরের মধ্যে এসে পড়ছে। দুবেনি বলছে যে আগের যদি দিন হতো, দুবেজি যদি ক্ষমতায় থাকতো, তাহলে এক্ষুনি হয়তো চালের উপরে উঠে পেরেক ঠুকে চাল ঠিক করতে বসে যেত। সেই সব দিন আর নেই, দুবেজির ক্ষমতা নেই। এখন কি করবে? তখন গল্পকথককে নিয়ে কোনো রকমে ধরাসরা করে ওই
চৌকিটা এদিক থেকে ওদিকে সে সরিয়ে ফেললো। তা যাই হোক, এই সময় গল্পকথকের হাত ধরে দুবিনী খুব অনুরোধ করলো, বলল যে তুমি আমাদের জন্য যা করেছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এমনকি আমার গায়ের চামড়া খুলে যদি জুতো করে তোমার পায়ে দেওয়া হয়, মানে তুমি যদি পায়ে পড়ো, তাহলেও আমি সেই ঋণ শোধ করতে পারবো না। এই কথা শুনে গল্পকথক খুব অবাক হয়ে গেল, সে একটু অপ্রতিভ হলো, এরকম ধরনের একটা কথা। সে বলল যে আমি ঋণ শোধ করতে পারবো না ঠিকই, কিন্তু আমি তোমার কাছ থেকে একটা সাহায্য চাই। তখন গল্পকথক তাকে প্রশ্ন করছে, কি ব্যাপার বলো? বলছে আমি তোমাকে সব কিছু খুলে বলবো, কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে যে আমি তোমাকে যে কাজটা দেবো সেটা তুমি অবশ্যই করবে। গল্পকথক কোনো রকমভাবে কোনো কিছু না ভেবে তাকে বললো যে অবশ্যই সে করবে। একটা নির্ভেজাল বিশ্বাস থেকে সে কথা দিল। আসলে এই দুবেজি এবং দুবেনির প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তা যেন গল্পকথকের একটা সন্তানের মতো, মানে পিতা মাতার প্রতি সন্তানের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, তেমনটাই যেন হয়ে দাঁড়িয়েছিল। তাই যাই হোক, দুবেনি এবার আস্তে আস্তে খুলে বলল। আসলে এই গল্পের শুরু থেকে আমরা দুবেজি দুবেনির যে ঘটনা পাচ্ছি, সেখানে বারে বারে আমরা পাপের কথা পাচ্ছি, বারে বারে পাপ স্খলনের চেষ্টার কথা পাচ্ছি, কিন্তু আমরা জানতে পাচ্ছি না যে পাপটা কি। এই দুবেজি দুবেনি এত ভালোবাসার সংসার, 40 বছর ধরে তারা একে অপরকে ভালোবাসে, তারা একে অপরের সাথে সংসার করছে, তবু তাদের পাপের কথা কোথা থেকে আসছে? এইবার দুবেনি সমস্ত খুলে বলতে শুরু করলো। যে প্রচণ্ড একটা কৌতূহল পাঠকের মনে এতক্ষণ ধরে পাঠক ধরে রেখেছিল, সেই কৌতূহলের অবসান হলো একেবারে গল্পের শেষের দিকে গিয়ে। তখন দুবেনি বলল যে আসলে দুবেজির সাথে তার কোনো কালে বিয়ে হয়নি, তারা দুজনে সামাজিক নিয়ম মেনে বিবাহ কোনো দিনই করেনি। আর এখানেই হচ্ছে সমাজ নিষিদ্ধ একটা প্রেমের গল্প হিসাবে এই গল্পের সার্থকতা। এই গল্পের এই যে দুবেজি এবং দুবেনি, একসময় তারা গ্রাম থেকে চলে এসেছিল পরস্পরকে ভালোবেসে। দুবেনি আসলে এই দুবেজির কোনো এক নিকট আত্মীয়া, আর এই দুবেজির স্ত্রী পুত্র সবই কিন্তু কোনো একটা গ্রামে আছে, এবং এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও তারা তাদের ভালোবাসার জালে আবদ্ধ হয়েছিল। আসলে ভালোবাসা এমনই একটা সামাজিক একটা জীবনের একটা সত্তা, মানুষের একটা প্রবৃত্তি, যে প্রবৃত্তি কোনো ধারা মানে না, কোনো নিয়ম মানে না, কোনো কিছু মানে না। সেই ভালোবাসা যখন মানুষের মনের মধ্যে উদ্বেলিত হয়, তখন সেই ভালোবাসার জোয়ারে সে ভেসে যায়, যেভাবে দুবেজি এবং দুবেনি ভেসে গিয়েছিল। কিন্তু বিশেষত্ব এই, এদের মধ্যে কিন্তু কখনো কোনো ছলনা ছিল না, এদের মধ্যে কখনো কোনো ঝগড়া বিবাদ, সেই অসন্তোষ ছিল না, এদের মধ্যে কোনো কাম প্রবৃত্তি ছিল না। এদের মধ্যে যে ভালোবাসা ছিল শুধুমাত্র অনাবিল এক নিষ্কলুষ ভালোবাসা। যাই হোক, এই দুবেজির স্ত্রী দুবেনি, মানে স্ত্রী বলবো না, এই ভালোবাসার যে সঙ্গিনী, সেই সঙ্গিনী দুবেনি তখন গল্পকথককে বলে, আমার এই দুবেজির তো সন্তান আছে, স্ত্রী আছে, সব কিছু ছেড়ে একদিন আমরা চলে এসেছিলাম, কিন্তু আজকে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, আমার নাই কোনো উপায় নেই পাপ স্খলনের, কিন্তু দুবেজির তো আছে। দুবেজি কেন মৃত্যুর শেষ মুহূর্তে তার পুত্রের হাতের জল পাবে না? তুমি আমাকে ব্যবস্থা করে দাও, আমি তোমাকে সব বলছি, কোন গ্রামে তারা থাকে, তুমি সেই পুত্রের কাছে যাও, তাকে সব কিছু বলো, এবং আমার কথা বলো না, আমি নেই বলো, এবং তাকে যেভাবে হোক আমাদের এইখানে দুবেজির কাছে নিয়ে এসো, তাকে শেষবারের মতো জল দান করার জন্য। তার কথা শুনে গল্পকথক বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত সেই গ্রামে হাজির হয়। দুবেজির যে সন্তান, তার সাথে দেখা করে, তার সাথে কথোপকথনে জানা যায় যে দুবেজির যে স্ত্রী ছিলেন, সেই স্ত্রী আর বেঁচে নেই, অনেক বছর হলো মারা গেছে। কিন্তু সন্তান, মানে পুত্র সন্তান দুবেজির কথা শুনতে চায় না। দুবেজির ব্যাপারে কথা বলতে তার জন্য একটা বিশেষ অনীহা, একটা রাগ, সেটা হওয়াই স্বাভাবিক। তার যে কোনো মানে দোষ আছে সেটাও আমরা বলতে পারি না। একজন পুত্র দেখেছে তার বাবা অন্য কারোর সাথে চলে গেছে, তাও তার নিকট আত্মীয়া কোনো এক, তার সাথে চলে গেছে, তার প্রতি তার যে ঘৃণা জন্মাবে, এটাও একটা সামাজিক সত্য, এটা এর কোনো বিকল্প হতে পারে না, এটা অদ্ভুত কিছু ব্যাপার নয়, এটাই স্বাভাবিক। তা যাই হোক, গল্পকথক তো দুবেনিকে কথা দিয়েছে, সেটাই সেই পুত্রকে একটু মিথ্যে কথা বললো। মিথ্যে দিয়ে যদি কোনো রকমভাবে দুবেনির শেষ ইচ্ছা পূরণ করা যায় বা দুবেজির সেই পাপে স্খলন করানো যায়, সেই জন্য সেই পুত্রকে বলল, এই দুবেজি এখন অমুক গ্রামে একজন বড় নেতা হয়ে গেছেন, রাজনৈতিক নেতা হয়ে গেছেন, তার প্রচুর সম্পত্তি আছে, এখন তার মৃত্যু আসন্ন, এবং সেই মৃত্যুর সময় সে যদি কাছের কাউকে না পায়, তার কোনো আত্মীয়কে যদি না পায়, তাহলে সম্পত্তির
নয় হবে, আর দুবেনি তো তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। এই কথা শুনে সেই পুত্রের মন একটু ভেজে এবং সে গল্পকথকের সাথে আসে। কিন্তু গল্পকথক যখন সেই পুত্রকে নিয়ে ঢোকে, মানে প্রবেশ করে ওই গ্রামে এবং ওই ঘরের সামনে, এসে দেখে দুবেজির মৃতদেহ বেরোচ্ছে এবং সেই মৃতদেহ বের করছে অনেক গ্রামবাসী আছে, সেখানে রাজনৈতিক কর্মীরা আছে, এমনকি স্বয়ং মুসাফিরলাল আছে, যে মুসাফিরলাল এই দম্পতিকে একেবারে সহ্য করতে পারতো না, তাদের ভালোবাসার প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না। এই মুসাফিরলাল তখন কথককে দেখে বলছে যে দুবেনি গেছে পালিয়ে, যেই দেখেছে দুবেজি মারা গেছে সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে, আর কোনো দায় নেই। তখন গল্পকথক সব কিছু বলেছে মুসাফিরলালের কাছে। মুসাফিরলাল তখন বলে যে আমি আগেই জানতাম একটা লোটা কম্বল নিয়ে শুধুমাত্র স্ত্রীকে নিয়ে একটা মানুষ একটা ভিন দেশে হঠাৎ কাজের জন্য চলে এলো, এমনটা হয় না। আমরা সাধারণত কি দেখি, একটা ভিন দেশে কোনো কর্মসংস্থানের জন্য কোনো পুরুষ মানুষ যদি আসে, তাহলে সে প্রথমেই কিন্তু স্ত্রীকে নিয়ে আসবে না, সে প্রথমে নিজে আসবে, জায়গাটা দেখবে, জায়গায় কাজের সন্ধান করবে, একটা স্থায়ী বাসা করবে, মানে ঘর করবে, তারপরে তো সে নিয়ে আসবে তার স্ত্রীকে। তা এখানে ব্যাপারটা কিন্তু কৌতূহলের। অনেকের মনে অনেক সন্দেহ ছিল, তারা হয়তো আলোচনা করেনি মুসাফিরলালের সাথে, হয়তো তাদের আলোচনা হয়েছে, এমন আলোচনার কথা হয়তো শোনা যায়নি, কিন্তু মুসাফিরলালের কাছ থেকে আমরা সেরকম ইঙ্গিত, সেরকম কটাক্ষ বারে বারে শুনেছি। তা মুসাফিরলাল এরকমই কথা গল্পকথককে বলে। এরপর দেখা যায় সমস্ত কিছু মুসাফিরলাল শোনে গল্পকথকের কাছ থেকে। তারপর সে শবদেহ নিয়ে কাশবনের ধারে যাওয়া হয় এবং সেখানে মুখাগ্নি করে সেই পুত্র, এবং যখন চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে, হঠাৎ সম্মুখের কাশবনটা যেন নড়ে ওঠে। আমাদের কারোরই বুঝতে অসুবিধা হয় না, সেই কাশবনের ফাঁকে দূর থেকে সেই চিতার দাহ, মানে সেই বৃদ্ধের দাহ লক্ষ্য করছে ওই দুবেনি। সে আসলে সেই দুবেজিকে এতটাই ভালোবাসে, শেষকৃত্য তার চোখের সামনে না হলে সে ওই স্থানটাও বোধহয় পরিত্যাগ করতে পারছে না। এখানে কিন্তু সেই দুবেনির চরিত্র এক শ্রদ্ধার চরিত্র হয়ে উঠেছে আমাদের কাছে, মহীয়সী চরিত্র হয়ে উঠেছে আমাদের কাছে। শুধু দুবেজির পাপের স্খলনের জন্য সে কিন্তু তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং তার সমস্ত পাপের কথা নিজের মাথায় করে বহন করে পুত্রসম একজন গল্পকথক, যিনি পুত্রসম, তাকে নির্লজ্জের মতো সমস্ত কথা খুলে বলেছে, কিন্তু আর কোনো উপায় সে রাখেনি। আসলে এখানেই তো তার ভালোবাসার প্রচার, এখানেই তার ভালোবাসার প্রকাশ। সে উজাড় করে সব কিছু দিয়েছিল দুবেজিকে, এবং আজ যখন তার পুত্রসম কোনো একটা ছেলেকে, গল্পকথককে এই সমস্ত কথা বলছে, সে তখন কোনো কিছু আড়াল না করেই কিন্তু সব কথা বলেছে। সে বুঝতে পারছে আজকে তাদের পাপের যে একটা পরিণাম, সেই পরিণাম কি হয়েছে, মানে এই সময়ে তাদের কি করা উচিত, তাই সে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। এখানে অবশ্যই ক্যারেক্টারটা মহীয়সী ক্যারেক্টার হিসাবেই আমাদের কাছে পরিগণিত হয়। আর দুবেজির যে কার্যকলাপ আমরা দেখেছি, যে ওরকম একটা পরিস্থিতিতে, মানে যে অসুস্থ অবস্থায় আবার ঘোড়া নিয়ে ছুটে বেরিয়ে যাওয়া, শুধুমাত্র তার প্রিয়তমা ওই দুবেনি রোগা হয়ে যাচ্ছে বলে, এটাও কিন্তু একটা দেখার বিষয় যে 75 বছর বয়স্ক একজন পুরুষ তার সঙ্গিনীর শরীরের দিকে তার রোগা হয়ে যাওয়ার জন্য, তার শীর্ণকায় চেহারা হয়ে যাওয়ার জন্য সে শুধুমাত্র রোজগারে বেরোচ্ছে। এখানেই তো তাদের ভালোবাসার প্রকাশ, এখানেই তাদের ভালোবাসার একটা নিষ্কলুষ যে ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধা জাগে শুধুমাত্র যে গল্পকথকের, তা নয়, আমাদের পাঠকদেরও। এরপর যে বিষয়টা আমরা দেখব গল্পের মধ্যে, সেটা কিন্তু আরও খুব সুন্দর একটা বিষয়। গল্পকথক বলছেন যে মুসাফিরলালের চোখে তিনি এবার কিন্তু অন্য কিছু দেখলেন। মুসাফিরলাল সেই সময় যখন কাশবন নড়ে উঠল, তখন হঠাৎ করে বলে উঠল, ও শেয়াল টেয়াল হবে বোধহয়। আসলে মুসাফিরলালও কিন্তু জানতো ওই কাশবনের মধ্যে আসলে আছে দুবেনি, সেও হয়তো কথকের মতোই অলৌকিক ছোট্ট করে কিছু দেখেছিল, কিন্তু সে ওই শেয়ালের কথা বলে আসলে উপস্থিত সকল মানুষ, এমনকি দুবেজির যে পুত্র, তার দৃষ্টিকেও ওখান থেকে আড়াল করতে চেয়েছিল। আসলে মুসাফিরলালের চরিত্রের মধ্যেও কিন্তু একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল এই দুই মানুষের ভালোবাসার কথার মধ্যে দিয়ে। গল্পকথকের কাছ থেকে সে যখন সব কিছু শুনেছে এবং তাদের এই ভালোবাসার যে পরিচয় সে দেখেছে, তখন সেও কিন্তু পারেনি এই চরিত্রগুলোকে ঘৃণা করতে বা একেবারে ছোট লোক বলে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে। আর সেই সময় গল্পকথক বলছেন যে দুবেজির চিতার আগুনে সে এই যে মুসাফিরলালের চোখে সেই হিংসা, সেই একটা ঘৃণা আর কিন্তু দেখতে পেল না। সে দেখতে পেল একেবারে অদ্ভুত একটা শ্রদ্ধা, অদ্ভুত একটা ভালোবাসা, অদ্ভুত একটা কোমলতা।
এটাই হচ্ছে সেই ভালোবাসার পরিণাম, যে ভালোবাসা এই মুসাফির লালের চরিত্রের মধ্যেও কিন্তু পরিবর্তন এনে দিয়েছে। এ প্রসঙ্গে আমরা যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে এই নিষ্কলুষ প্রেমের কথা। এই যে আমরা বললাম যে দুই নরনারী তারা কিন্তু সমাজ নিষিদ্ধ একটা প্রেমে আবদ্ধ হয়েছে, যে প্রেম সমাজ স্বীকার করে না, যে প্রেমের কথায় সমাজ কানে আঙুল দেয়, যে প্রেমকে সমাজ পাপ বলে চিহ্নিত করে, সেই প্রেম কিন্তু 40 বছরের দাম্পত্য জীবনে কখনো কোনো রকমভাবে কাঁটা আনেনি, কখনো কোনো কলুষতা আনেনি, একেবারে নির্ভেজাল একটা প্রেমের জীবন তাদের মধ্যে দিয়ে গেছে। অথচ এমন দৃশ্য আমরা সমাজে বহুবার দেখেছি যে সামাজিক নিয়ম মেনে, নীতি মেনে যখন বিয়ে হচ্ছে, তখন সেই বিয়েও হয়তো 1 বছরও টেকে না, কখনো বা কয়েকটা দিনও টেকে না। হয়তো সেই জীবনে কত ঘৃণা, কত অন্যায়, কত কিছু এসে পড়ে, অবৈধ সম্পর্ক এসে পড়ে, এই সমস্ত কিছু এসে পড়ে। কিন্তু এই যে মানুষ দুটো, তারা কিন্তু কখনো এই দুইয়ের প্রতি, মানে একে অপরের প্রতি ভালোবাসা ছাড়া আর কোথাও আবদ্ধ হয়নি। এবং তাদের দুজনের প্রেম শেষ পর্যন্ত আমরা যেভাবে দেখেছি পাপস্খলনের চেষ্টা, তাতে করে আমরা এই এই জীবনটাকে একটা দাম্পত্য জীবন নাম না দিয়ে কিন্তু পারবো না। এবং এই জীবনকে, এই সম্পর্ককে আমরা কিন্তু মেনে নিতে বাধ্য। এই সম্পর্ক কিন্তু সমাজের বুকে যতই নিষিদ্ধ হোক, পাঠকের কাছে কিন্তু শ্রদ্ধার অবকাশ রেখে দেয়। যাই হোক, এরপরেই কিন্তু আমরা দেখেছি যে সমাজ স্বীকৃত দাম্পত্য জীবন মাত্রই যে সুখের হয় না, তারও একটা প্রমাণ দিয়ে গেছেন সতীনাথ ভাদুড়ী তার অন্য একটি ছোট গল্পে, যার নাম দাম্পত্য সীমান্তে। এই গল্পের মধ্যে আমরা দেখেছি যে সমাজের নিয়ম নীতি মেনে বিবাহের পরেও কিন্তু সেই বিবাহ কত সাংঘাতিক মর্মান্তিক হয়ে উঠেছে, দুটো জীবন কিভাবে দগ্ধে মরেছে। সেই বিষয় আমাদের আজকের বিষয় নয়, তাই সে কথায় আমরা আজকে আসছি না। শুধুমাত্র এটুকুই বলবো, আমাদের এই যে গল্পটা, এই গল্পের প্রেম নিষিদ্ধ হতে পারে, এই গল্পের প্রেম নিষ্কলুষ, এই গল্পের প্রেম সমাজ স্বীকার না করতে পারে, এই গল্পের প্রেম কিন্তু পাঠকের কাছে বড় প্রিয় নিষ্কলুষ প্রেম বলেই শ্রদ্ধার জায়গায় উপনীত হচ্ছে। আর ওই যে নামকরণ বললাম, এই নামকরণ গল্পকথক করেছিলেন একটা বিশেষ মুহূর্ত দেখে, এই দম্পতির মধ্যে একটা বিশেষ মুহূর্ত দেখে, বেশ মজা করে, কিন্তু কখনোই তাচ্ছিল্য করে নয়, কখনো কোনো শ্লেষ নেই এখানে, একেবারে ভালোবাসার মধ্যে দিয়ে নামকরণটা করেছে। যেন দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক, যেন চকাচকি সম্পর্কের মধ্যে সেটা আবদ্ধ হয়েছে। আমরা দেখেছি সেই সময় মুসাফির লাল বলেছে চকাচকি নয়, চড়ুই পাখি বললেই বরং মানায় ভালো, কিন্তু সে কথা গল্প কত গ্রাহ্য করেনি। সে বলেছে চকাচকি, শ্রদ্ধা, ভালোবাসা মিশে আছে নামটার মধ্যে। নামকরণ অবশ্যই সার্থক, আর ছোট গল্প হিসেবে সার্থকতা, সে কথায় অবশ্যই আসবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যেও, কারণ তোমাদের একটা লাইক আমার কিন্তু এই আগামী দিনে পথ চলবার পাথেয়। আর অবশ্যই ভিডিওকে শেয়ার করবে যদি ভালো লাগে, আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সমস্ত নোটিফিকেশানস সঠিক সময়ে পাওয়ার জন্য বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে চলো আমরা নেক্সট বিষয়, যেটা ছোট গল্প হিসেবে সার্থকতা। আমরা দেখছি গল্পের চরিত্র বলতে মূলত 4টি, আর অন্যান্য চরিত্র কিন্তু সেভাবে নেই। আর একটি মাত্র ঘটনাকে কেন্দ্র করেই ঘটনা শেষের দিকে নিয়ে গেছেন গল্প লেখক, এবং গল্পের মধ্যে বিশেষ বর্ণনা নেই। কাজে সমস্ত দিক থেকে দেখতে গেলে একেবারে ছোট গল্প হিসাবে সার্থক একটি ছোট গল্প হিসাবেই আমরা কিন্তু চকাচকিকে চিহ্নিত করব। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি কোথাও কোনো সমস্যা হয় কিংবা আগামী দিনে তোমাদের প্রয়োজনীয় কোনো ভিডিওর কথা মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট রেখে যেও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।